কালকে ওদের পররাষ্ট্রমন্ত্রী বইলা দিল যে আমাদের এম্বাসিতে আক্রমণ মানে আমাদের ভূখণ্ডে আক্রমণ। এই আক্রমণ ভারত যদি আক্রমণ করে, কারা আক্রমণ করে? আপনারা আমার করবে না। ভারত আক্রমণ করে সরাসরি সেনা ক্যাম্পে, মরবে কারা? সেনাবাহিনী। সেনা প্রধান আজকে 2 দিন ধরে চেষ্টা কইরা আজকে কথা বলছে 3-4টা সেনা ক্যাম্প, এগুলো ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি সেকেন্ডের দরকার। সেকেন্ডও না, মিলি সেকেন্ড, কয়েকটা মিলি সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ, ভারতীয় সেনা কর্মকর্তা যাচ্ছে, ওদের বিভিন্ন ক্যাম্প যাচ্ছে, কারণ বাংলাদেশ ভারত সীমান্তে অলরেডি S-400 লাগাই দেওয়া হয়েছে। হঠাৎ ভারতীয় সেনার শীর্ষ কর্মকর্তারা এসে কিছু কিছু বিষয় তারা দেখাশোনা করছেন, কিছু একটা প্রস্তুতি। এখানে কিসের ইঙ্গিত আছে একটু জানতে চাইবো। আরো একটা কথা হচ্ছে, তারা এর মধ্যে বাংলাদেশ সীমান্তের কাছে 3টা সেনা ঘাঁটি তৈরি করেছে এবং আরো একটা এখন করছে মিজোরামে, এই নতুন করে মোট 4টা হচ্ছে। এই অঞ্চলে ভারতের এই যুদ্ধ প্রস্তুতির কি কারণ থাকতে পারে? এটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত হচ্ছে যে প্রায় 4000 কিলোমিটার সম্ভবত। এখন এর মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে আপনার ওই যে নদী আছে, জঙ্গল আছে, এইরকম। তো এতদিন ধরে লাগে নাই, এতদিন ভারতের প্রয়োজন হয় নাই, কারণ হচ্ছে ভারত চিন্তা করছে যে বাংলাদেশে মৌলবাদীদের ওইরকম উত্থান তো হয় নাই। সুতরাং ভারত এই দিকে নিশ্চিন্ত ছিল যে নিরাপত্তা অন্তত বাংলাদেশের মাটি ব্যবহারে ভারতে কোনো গ্যাঞ্জাম হবে না, যার কারণে ভারত ওইদিকে চোখও দেয়নি। এখন যখন পাকিস্তানে আইএস আইসা এখানে ট্রেনিং দিচ্ছে, হামাস আইসা ঘাঁটি কাটতেছে, তারা তো তাদের নিরাপত্তার ব্যবস্থার চিন্তা করবে। এখন ঘটনা হিসেবে অনেকে মনে করে যে কি ভাই, ভারতের এখন হয়তো কি হবে জানেন, যে আপনারা তো 20 মিলিয়ন 30 মিলিয়ন ডলার বছরে অতিরিক্ত ব্যয় হবে এইখানে সৈন্য সমাবেশ করা, যে সৈন্যগুলো আছে, ক্যাম্পগুলো আছে, এগুলোর রক্ষণাবেক্ষণ সবকিছু মিলে। যান, ভারত এই যে মিজোরামে একটা বাহিনী করছে, সেটা হচ্ছে এই কি বলে আপনার এটাতে, আরে যে মুজাহের না কি বাহিনী আর কি, মানে যে অনেক মুসলমান যেমন যে পাকিস্তানে চলে গেছিল না, ভারত পাকিস্তান যখন ভাগ হয়েছিল, পাকিস্তানে এদের কি মুজাহিরিন না কি বলে, মানে বেঈমান, মুসলমানদের মধ্যে বেঈমান, এগুলার যে একটা বাহিনী করছে যে এগুলোর ঠেকা। আর ভারতের 7 সিস্টার তারা রক্ষা করার জন্য তাদের সেনাবাহিনী ওখানে বর্ডারে দিতে হবে, কারণ বর্ডার তারা আপনার আগের মতো খুলবে না। আর একটা কথা বারবার, ভারত আমাদের বাংলাদেশের গ্রাউন্ডে বুট দিবে না, কারণ বুট ফালানোর দরকারই নেই। ড্রোন মারা বা ব্রাহ্মস মাইরে ফালাই দিবে। আমাদের 3-4টা সেনা ক্যাম্প, এগুলো ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি সেকেন্ডের দরকার। সেকেন্ডও না, কয়েকটা মিলি সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ, ভারতীয় সেনা কর্মকর্তা যাচ্ছে, ওদের বিভিন্ন ক্যাম্প যাচ্ছে, কারণ বাংলাদেশ ভারত সীমান্তে অলরেডি S-400 লাগাই দেওয়া হয়েছে। এত বড় সীমান্ত, যার কারণে সিসিটিভি ক্যামেরা, স্যাটেলাইট ক্যামেরা সব ফিক্স করা হচ্ছে। ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বর্ডার এরিয়া ঘুরে আসছে, দেখে আসছে যে কি অবস্থা, মানে সব ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ কোনো জঙ্গি আর ঢুকতে দিবে না ভারত ওখানে। আর এইবার আপনি আর বলতেও পারবেন না যে ভারত কাউরে গুলি করে মেরে ফেলতেছে, কারণ হচ্ছে ভারত এখন মানলো, বললো যে এগুলো সব জঙ্গি ছিল। আপনি কি করবেন? কারণ আপনি তো সবচেয়ে বড় ভুল করছেন, ইন্টারন্যাশনাল ল ভাঙছেন, যখন আপনি ভারতীয় এম্বাসিগুলোতে আক্রমণ করছেন। এখন গত 2 দিন ধরে সেনা প্রধান চেষ্টা কইরা, যখন গতকালকে ওদের পররাষ্ট্রমন্ত্রী বইলা দিল যে আমাদের এম্বাসিতে আক্রমণ মানে আমাদের ভূখণ্ডে আক্রমণ। তো এই আক্রমণ ভারত যদি আক্রমণ করে, কারা আক্রমণ করে? আপনারা আমার করবে না। ভারত আক্রমণ করে সরাসরি সেনা ক্যাম্পে, মরবে কারা? সেনাবাহিনী। সেনা প্রধান আজকে 2 দিন ধরে চেষ্টা কইরা আজকে কথা বলছে। এবং আপনি যদি এই মুহূর্তে খবর নেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যেখানে যেখানে ভারতের ভিসা সেন্টার বা আছে, সব জায়গার সামনে অলরেডি সেনা মোতায়েন হয়ে গেছে। সেনাবাহিনী কন্ট্রোল দিচ্ছে, নিরাপত্তা। এটা হচ্ছে ডরে, এটা হচ্ছে ভয়ে। সেনাবাহিনী আজকে যে গার্ডস দেখাইছে, এইটা দেখে এখন দেখেন, এত ভয় পাইলে আমরা ওদের সাথে যুদ্ধ করব কিভাবে? রাশেদ হায়দার ভাই, আপনি এই ধরনের কথা কেন বলছেন? না না, আমরা তো মুখে মুখে যুদ্ধ করতেছি রে ভাই, আমরা যুদ্ধ তো করতেছি মুখে মুখে, বুঝেন নাই? আমরা মুখে মুখে যুদ্ধ করতেছি। ওই যে দেখেন, আপনি যেহেতু বিয়ে করছেন, আপনার একটা কথা কই, ওই যে বাচ্চা, আপনার বাচ্চা যখন হইছে, আপনার ভাবি নির্ঘাত বলছে না যে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, ওই কামড় দেয়, দুধের মধ্যে কামড় দেয়,
কারণ হচ্ছে বাচ্চাদের 6 মাস পরে দাঁত শিরশির করে, দাঁত উঠার আগে তখন ওরা মায়ের বোটায় কামড় দেয়, মানে করা, দাঁত শিরশির করে যে। আর শুয়োর যখন দাঁত উঠলে, শুয়োরের বাচ্চার দাঁত উঠলে আগে যায় বাপের পাছায় কামড় দেয়া, দেখে দাঁত শক্ত হয়েছে কিনা। মৌলবাদীরা হচ্ছে যে এরা খাইবো ভারতের, পড়বো ভারতের, সবকিছু ভারতের, কিন্তু দেখাইবে যে আমরা ভারত বিদ্বেষী। এরা সুদ খাইবো, ঘুষ খাইবো, এরা মসজিদের ভিতরে নিয়ে বলৎকার করব, কিন্তু কোকা কোলা খাইবো না, কয়টা হারাম। এই হচ্ছে যে বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা। তোরা মুখে খালি ভারত আক্রমণ, ভারত, আরে বাবা ভারত আক্রমণ করস কেন, একবার কইরা দে, তোরা 2-4-10টা পারমাণবিক বোমা মাইরা দে তোরা, তারপরে না দেখবো। তো ভারত তো চুপচাপ, ভারত চুপচাপ, ভারত শুধু দেখতেছে। ভারত চাইতেছে যে তোমরা বাবারা কিছু একটা করো, কারণ হেও ইন্টারন্যাশনালি দেখাইতে হবে না যে এই দেশ এইটা করছে, আমরা যাই মারছি। এটা তো ভালো হইছে, এম্বাসি আক্রমণটা খুব ভালো হইছে। আজকে দেখেন, আপনি একটা কথা মনে করেন, এই যে 24 জুলাই আগস্টের যে আন্দোলন, 5ই আগস্ট, আজকে কয়জন সেনাবাহিনী ছিল? কয়জন সেনাবাহিনী থাকলে কি সেদিন সংসদ ভবনে ঢুকার কারো সাহস হইতো? গণভবনে ঢুকার কারো সাহস হইতো? আজকে পারলো না কেন? আজকে তো ওই দিনের চেয়ে বেশি মানুষ ছিল জানা যায়। সেনাবাহিনীর 100 অফিসারে ঠেকাই দিল, সেদিন ঠেকাইল না কেন? সেনাবাহিনী এখন যখন চাপে পড়ছে, এখন যখন দেখছে যে না রে বাবা, ইন্ডিয়া তো মনে মারবই আম করে, আর মারলে তো শালার এই বঙ্গু মুসলমান যেগুলো আছে এরা তো সব তখন ঘরের দরজা বন্ধ করে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তো মরতে দিব আম করে। তার সেগুলো এখন একটু রাশেদ হায়দার ভাই প্রসঙ্গে একটু বলি, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আজকে একটা বিবৃতি দিয়েছেন, যে এটা গতকালকেই দিয়েছেন, যে কোন ইয়েতে এম্বাসিতে যেন কেউ হামলা না করে এবং অতিরঞ্জিত কেউ যেন কিছু না করে, এটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, যাতে কাউকে আমাদের উপরে হামলা করার জন্য যেন বৈধতা না দেয়। মানে ওই যে এম্বাসি আক্রমণ এগুলা করতে গেলে ভারত হয়তো আমাদেরকে আক্রমণ করে বসতে পারে, এই আইডিয়া থেকেই মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারি এই কথাটা বলেছেন। আমি একটা ফটোকার্ড দেখেছি কালের কণ্ঠে। আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। মাসুদ ভাই জি, আপনার কথা শেষ। একটা মিনিট, এখানে ধরেন শামীম খান BNN নামে এক ভদ্রলোক লেখছেন আমারে, যে হায়দার তুই মরলে জানাজা দেওয়ার লোক থাকবে না। এখন আমি এই ফকিন্নির পুত্রে বলতে চাই যে আহারে ফকিন্নির পুত, আমি মরলে জানাজা দেওয়ার মতন লোক যে কত শত থাকবে, এটা তোর বাপ বা মা মরলেও থাকবে না। কারণ আমি এখন যেই দেশে আছি, এই দেশে মারা গেলে তোর মতন কুলাঙ্গার আইতে পারবি না, এটা ঠিক, কারণ ওই হ্যাডাম তোর নাই। এইখানে আমার জানাজা দেওয়ার লোক থাকবে, ওই জিনিস নিয়ে তুমি চিন্তা করিও না কুলাঙ্গার। জি, রাশেদ হায়দার ভাই, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী, যে যেভাবে পারে তারা কমেন্ট করুক। সবাই তো আর সমালোচনা করে না, কেউ তো, অনেকেই তো আপনাকে খুবই পছন্দ করে, হয়তো কারো কারো পছন্দ নাও হতে পারে। আরেকজন লিখতেছে যে সবাই আপনাকে পছন্দ করবে এমন তো হতে পারে না। আরেকজন লিখতেছে ভাই সাহস থাকলে সামনে আয়। আরে আমি তোর সামনে যাবো কেন? তুই আসটা, তুই আমার সামনে আয়, আমার সাহসের দরকার না। ওর যদি হেডাম থাকে, ডার্টসে পয়সা থাকে, সে সামনে আসুক। জি, রাশেদ হায়দার ভাই, আজকে এই যে 2 ঘন্টা আগের প্রথম আলোতে একটা খবর আসছে, সেটা হচ্ছে বিএনপির নেতা মির্জা আব্বাস সাহেব বলেছেন, সেটা তারেক রহমানের ফেরার ঘোষণার পরপরই একের পর এক সহিংস ঘটনা ইঙ্গিতবাহী। তিনি বলতে চাচ্ছেন যে তারেক রহমানের ফেরার ঘোষণার পরপরই একের পর এক সহিংস ঘটনা ইঙ্গিতবাহী, কি কোনো বিশেষ ইঙ্গিত বহন করে, অনেক কথাটা অনেকটা এখানে সংক্ষেপ করা হয়েছে। মির্জা আব্বাস সাহেব এই ধরনের একটা বিবৃতি দিয়েছেন, বা ওনার বক্তব্যের ভিতরে তিনি সেটা বলেছেন। এই যে কথাটা বলেছেন তিনি, তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি মিউট আছেন ভাই। মাসুদ ভাই, উনি কথাটা খারাপ বলেনি,
উনি কথাটা সত্য বলছে। একটা জিনিস দেখেন, আপনি একটু চিন্তা করেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় গেলে আপনার আপনার একটা কথা মনে আছে কিনা দেখেন, ওই যে বাংলা ভাইয়ের কথা মনে আছে? বাংলা ভাই উঠছিল একসময় খুলনা অঞ্চলে, এই মৌলবাদীদের সেই হুঙ্কার, সেই আপনার রাজশাহীতে হ্যাঁ, সে 500 কতটা থানা এবং কোর্টে একযোগে বোমা হামলা, এগুলো সব কিন্তু বিএনপি যদিও প্রথমে বাহাবা দিলেও বা অস্বীকার করলো, পরে কিন্তু এগুলোকে ঠেকাইতে বাধ্য হয়েছে ইন্টারন্যাশনাল বিভিন্ন চাপ, দেশের ভিতরে চাপের কারণে। এখন এই যে সময়ে তো সে বাংলা ভাইয়ের ফাঁসি হয়েছে, ফাঁসি হয়েছে এবং তার সাথে আরো ভাই আপনারা ওইটাই বলতেছি যে ইন্টারন্যাশনাল বিভিন্ন হয়েছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বিভিন্ন চাপে এবং দেশের ভেতরে চাপের কারণে বিএনপি এটাকে প্রতিহত করতে হয়েছে। মৌলবাদীরা জানে যে এখন তাদের যে আস্ফলন, তারেক যদি আইসা যায়, ইলেকশন যদি হয়ে যায়, ক্ষমতায় যদি তারেক যায়, তাহলে এখন তারেক যতই চুপচাপ থাকুক, বিএনপি যতই ভালো ভালো কথা বলুক, মৌলবাদীদের ভয় করুক, এটা কিন্তু ইলেকশন করে ক্ষমতায় আসার 3 মাসের মাথায় মৌলবাদীদের পাছার চামড়া থাকবে না। এটা মৌলবাদীরা বুঝে। আর বুঝে বিদায় ঠিক তারেক আসার ঘোষণা বা তারেক আসবে এইসব কারণে ওরা এই জঞ্জাল চালাবে। এবং আমি তো আপনি যেরকম, আমি ভয় করতেছি, আমাদের হাতে এখনো প্রায় আরো 20 দিন সময় আছে। এই 20 দিনের ভিতরে যে আরো কত অঘটন ঘটতে পারে সেটা এখন দেখার বিষয়। আরো কয়টা লাশ যে পড়বে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। সুতরাং এই বেচারার মির্জা আব্বাস যা বলছে তা কিন্তু কাহিনী ঠিকই বলছে। উনিও তো সরাসরি আমার মতো বলতেছে না, টেকনিক্যালি পলিটিক্যাল লোক, উনি টেকনিক্যালি বলতেছে। আমি তো হয়েছি যে আপনার ধরেন যে জিব্বা কাটা মানুষ, সোজা বইলা দিই, এটা কিন্তু উনি কিন্তু মিথ্যা কথা বলে নাই। মৌলবাদীরা করাইতেছে এটা একদম 100% শিওর, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, ইলেকশন না হয়, তাহলে মৌলবাদীদের এই রাজত্ব চলবে। যেমন ধরেন আপনার অনেকের ভুল ধারণা আছে, অনেকে বলে যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করছে, বিএনপি সব ধ্বংস করছে। হ্যাঁ, আমি বলি বিএনপি করছে, তবে বিএনপি দিয়ে মামলা করানো হয়েছে, কিন্তু থানা থেকে পুলিশ জামাতে ইসলামে পাঠাইছে। জামাতে ইসলাম পুলিশ পাঠায়, জামাত নেতারা 24/7 ওখানে পুলিশের থানার ভিতরে যায়, ওনারা চেয়ার টেবিল নিয়ে বসে গেছে, কার বাড়িতে কখন পাঠাইতে হবে, কারে কখন ধরতে হবে, এগুলো আবার জামাত করে। তো বিএনপি এখন এটা ইদানিং বুঝতেছে, বিএনপি এতদিন বুঝে নাই, যার কারণে ওনাদের কিছু কিছু নেতার শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা না পারতেও কিছু কথা বইলা দিচ্ছে, মুখ ফুটে বইলা। হায়দার ভাই, আপনাকে আরেকটা কথা বলি। গতকাল রাত্রে, আজকে তো মির্জা আব্বাস সাহেবের এই এটা দেখালাম, আমার স্ক্রিনশটটা নেই, কিন্তু ভিডিওতে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে ঘটনাগুলো ঘটেছে, প্রথম আলো, ডেইলি স্টার, ওই যে একটা হিন্দু ছেলেকে, যুবককে যে পুড়িয়ে দেয়া হলো, এই সবগুলো ঘটনা নিয়ে, এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে যে অগ্নিসংযোগ করা হয়েছে, বিশেষ করে চট্টগ্রামে, এবং উনি বলেছেন কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ হামলার ঘটনা ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। ওনারা কিন্তু এই এতদিন পরে, এত কিছুর ভিতরে এই নিন্দা জিনিসটা কিন্তু আসছে, বা তাদের বিএনপির বক্তব্যের মধ্যে কিন্তু হঠাৎ করে একটা চেঞ্জ চলে আসছে। এই ওই ওসমান হাদির ঘটনার পর থেকে, ওসমান হাদিকে যেদিন গুলি করা হয় তারপর থেকে বিএনপি একটু অ্যালার্ট ছিল। এরপর থেকে ধীরে ধীরে কিন্তু অনেকটা বিএনপির বক্তব্যগুলো, বিবৃতিগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে ক্রমান্বয়ে। কি মনে হচ্ছে, রাজনীতির মোড় কোন দিকে যাচ্ছে? আবার না, রাজনীতির মোড় কোনো দিকে যাচ্ছে না। বিএনপি প্রথম থেকে, বিএনপির রাজনীতি কি ছিল? বিএনপির রাজনীতি ছিল এমন যে আপনার ওরা অ্যান্টি আওয়ামী লীগ ছিল কন্টিনিউ। বিএনপির জন্মটাই অ্যান্টি আওয়ামী লীগ নিয়ে। এখন বিএনপিতে এমন কিছু করতে পারে যে মুক্তিযুদ্ধ তারা ধারণ করবে, এটা পারে না, কারণ তারা মৌলবাদী দলেরই প্রায় 90% ধারক এবং বাহক। এখন যেটা বিএনপি দেখলো, যারে আমরা তো এই মৌলবাদীরা তো তাদের রাজনীতি নিয়ে গেছে, তাহলে বিএনপি শূন্য। এখন দেখেন বিএনপি কিছুদিন ধরে 71 বাঁচাও এই স্লোগানটাও দিতেছে। আবার এখন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আক্রমণ করছে, ওনাদের খুব দুঃখ লাগতেছে। কারণ হচ্ছে যে এমন কিছু এরিয়া আছে, বিএনপি যদি 160 আসন নিয়ে ক্ষমতায় যেতে হয়, তাইলে আওয়ামী লীগের ভোট ওদের প্রয়োজন আছে। আওয়ামী লীগের যেসব নিরীহ ভোট আছে, যারা চুপচাপ ভোট আছে, ওদেরকে যাতে কেন্দ্রে নিয়ে যাইতে পারে, কিছু ভোট দেয়, কোনো নেতা যাতে সরাসরি না বললো ইনডাইরেক্টলি বলে যে যাও বিএনপির ওই জায়গায় জিতাই দাও, শিবিরকে ওই জায়গায় হারাই দাও। কারণ শিবিরকে এই মৌলবাদীদের হারানোর জন্য কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর কিন্তু আওয়ামী লীগ।
কারণ আওয়ামী লীগের ভোট কোনোদিন জামাতে দিব না, এটা বিএনপিও ভালো করে জানে, জামাতও জানে। জামাতরা আওয়ামী লীগ ভোট দিব না, এটা খুব ভালো করে জানে। এখন এই সব কিছু মিলে মানে এমন একটা ভাইব তোলার চেষ্টা করতেছে যে না আমরা আওয়ামী লীগের ক্ষতি চাই না, আওয়ামী লীগ থাক, এটা চাই আমরা। এগুলো হচ্ছে ভোটের রাজনীতি ভাই, এখানে কোনো চেঞ্জ হয়নি। আর যেহেতু ওই যে হাদি প্রথমে দাবি করলো এই মির্জা আব্বাস মারছে, এরপরে মির্জা আব্বাসের অনেক পিড়াইতে গেল এক মেয়ে ঝুমা নামের, এগুলো সব তো বিএনপি ভুলে নাই। তো এগুলো রিসেন্টলি হয়েছে, ওরা জানে যে আবারও কখনো কোনো একটা পেছে ফালাইতে পারে। ওই যে বললাম না আপনার কিছু করেন। আর আপনারা আজকে মাসুদ ভাই সবচেয়ে কষ্ট লাগলো কি জানেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতেছি, এটা অনেকগুলো টক শো খেয়াল করলাম, সবাই হাদি হাদি নিয়ে আছে। কিরে বাবা, গতকাল রাতে যে বিএনপির এক এলাকার এক নেতার বাড়িতে আগুন লাগাই দিছে, 6 বছরের একটা বাচ্চা মেয়ে মারা গেছে জয়লা, আপনাকে আমি ফটোগুলোও পাঠাইছি ওই মেয়েটার, এইটা নিয়ে কেউ কথা কয় না। এই 6 বছরের মেয়েটার কি দোষ ছিল? জামাতিরা মৌলবাদীরা যে বাড়িটাতে আগুন লাগাই দিল, একটা মেয়ে মারা গেল, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, এইটা নিয়ে কাউরে কথা বলতে দেখি।